শুরু করছি হৃদ মায়ার প্রেম কথা উপন্যাসটি। লিখেছেন রিক্তা ইসলাম মায়া। পর্ব 18। ভীষণ অস্বস্তিতে মায়া। হৃদ হঠাৎ করে সামনে চলে আসাতে অনেকটাই হতভম্ব। মায়া ঘুণাক্ষরের ধারণাতে ছিল না হৃদ আজ দেশে ফিরবে সেটা নিয়ে। মায়া যদি জানতো হৃদ আজ হঠাৎ করেই দেশে চলে আসবে, তাহলে ইহজন্মেও মায়া মুক্তার শ্বশুর বাড়িতে আসতো না। প্রাসাদে পড়ে মায়া স্তব্ধন্যায় হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে রইল জায়গায়। ভয়ার্থ দৃষ্টিতে এদিক সেদিক ঘোরাতেই হৃদের কপালের ভাঁজ শিথিল হলো হঠাৎ। নিজ বাড়িতে মায়ের উপস্থিতিটা হৃদের ধারণাতেও ছিল না। অনাকাঙ্ক্ষিত মায়ের উপস্থিতিতে হৃদ নিজেও খানিকটা চমকিত হলেও গম্ভীর মুখ অতলে তা প্রকাশ করলো। বরং মায়াকে কয়েক পলক দেখে খুব স্বাভাবিক নেই এগিয়ে গেল সিঁড়ির দিকে। গম্ভীর মুখর হৃদ ধূপধাপ পা ফেলে চলল নিজের ঘরে। তখনই হৃদকে দেখে জুয়ের পাশ থেকে হঠাৎ চেঁচিয়ে উঠল ফাহাদের বোন সেজুতি। তাড়াহুড়ো হৃদকে পেছন থেকে বলল, আরে হৃদ ভাই, তুমি কখন এসেছো দেশে? তুমি কি আজকে এই বাড়িতেই থাকবে আমাদের সাথে? সেজুতির কথায় হৃদ পেছন ঘুরল না, আর না উত্তর করলো কোনো কিছু। যেমন হাঁটছিল ঠিক তেমনই হাঁটার গতি বহাল রাখতেই ফের হৃদের কানে আসলো সেজুতির উৎফুল্লতার ডাক। সে তাড়াহুড়োর ন্যায় হেনা খানকে ডাকছে হৃদের ফিরে আসার খবর দিয়ে। হৃদকে নিঃশব্দে চলে যেতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল মায়া। এতক্ষণ জানটা গলায় আটকে ছিল যেন। মায়া স্বস্তির হলেও সেজুতির কথায় হৃদকে উত্তর করতে না দেখে ফের মুখ বেঁকে আসলো মায়ার। লোকটা আসলেই বজ্জাত, দেমাগী আর অহংকারী টাইপ। কত সুন্দর করে সেজুতেই ডাকলো, অথচ লোকটা ঘুরেও তাকালো না। এমনিতে মায়াকে অপমান করতে সবসময় মুখ চালিয়ে এগিয়ে আসে, অথচ আজকে চুপ। মায়াকে নিজ বাড়িতে দেখে প্রতিক্রিয়াও করলো না। এত ভালো মানুষ তো এই হৃদ খান নয়। নিশ্চয়ই মায়াকে অপমান করতে খিচুড়ি পাকাচ্ছে মনে মনে। সুযোগ পেলেই যে খোঁটা মারবে নিজের বাড়িতে আসা নিয়ে, সেটাও মায়া বেশ বুঝতে পারছে। মায়াকে এবার সাবধানে থাকতে হবে। ভুলেও এই লোকের সামনে পড়া যাবে না, নয়তো মায়াকে অপমান করতে কতক্ষণ লাগবে এই বজ্জাত লোকের। দেখা গেল বলা নেই কওয়া নেই হুট করে মায়াকে আউট বলে অপমান করে বসলো। তখন মায়া এত রাতে কোথায় আউট হয়ে যাবে এই বাড়ি থেকে? জায়গায় আছে কোথায় যাওয়ার? এত রাতে একা একা মায়ের তো আশুগঞ্জ যাওয়া সম্ভব নয়। তবে সেটা সম্ভব, সেটা হলো আপাতত এই লোকের চোখের সামনে না পড়া। মায়া বিগত 2 দিন লুকিয়ে চুকিয়ে বেড়াতে হবে এই বাড়িতে, হৃদ খানের সামনে পড়তে না চেয়ে। একবার নিজের বাড়ি অব্দি পৌঁছালে ভুলেও বোনের শ্বশুর বাড়িতে পা রাখবে না আর। মায়া ভাবুন। মায়া ঘাড় ঘুরিয়ে তাকালো হৃদে চলে যাওয়ার দিকে। চলন্ত হৃদ যেতে যেতে কি মনে করে সেও ঘাড় ঘুরিয়ে তাকালো মায়ার দিকে। তৎক্ষণাৎ চোখাচোখি হয়ে গেল দুজনের। অনাকাঙ্ক্ষিত চোখ মিলনের আটকে উঠল মায়া। আতঙ্কের নেই ধরফুরে সামনে ঘুরে যেতেই হৃদও ঘাড় ঘোরালো সামনে। হৃদের মুখ ভঙ্গিমা তখনও গম্ভীর। বোঝার নেই তার মনে আসলে কি চলছে মায়ার উপস্থিতিতে। সে যদি ডাকে প্রায় সাথে সাথে হেনা খানকেও রান্নাঘর থেকে বেরোতে দেখলো মায়া। হৃদের চলে যাওয়ার দিকে উৎফুল্ল মুখ করে তিনিও সেদিকে ছুটল হৃদের পেছন পেছন। হেনা খান বেশ স্বচ্ছ আর নরম মনের মানুষ। এই বয়সে এসেও নিজের পরিবারের তদারকি তিনি নিজের হাতেই করছেন সবটা। ছেলে মেয়ে নাতি নাতনিদের নিয়ে বিয়ে মেহমানদারি সবকিছু ওনার হাতে। অথচ এত বড় বাড়িতে মায়া হৃদের বাবা মাকে কোথাও দেখলো না, আর না তাদের কথা কিছু বলছে। মায়া হৃদের বাবাকে বেশ কয়েকবার দেখেছিল চট্টগ্রামে, কিন্তু হৃদের মাকে আজ পর্যন্ত দেখেনি। মায়া বুঝতেও পারছে না আসলে হৃদের মা জীবিত আছেন নাকি মৃত। যদি জীবিত থাকে তাহলে কোথায়? উনি উপস্থিত নেই কেন পারিবারিক অনুষ্ঠানে? তাছাড়া হৃদের বাবাও বা কেন আসলো না নিজের পারিবারিক বিয়েতে? ভাবুক মায়া। ভাবনার মাঝে হেনা খানকে দেখলো হৃদের রুম থেকে সিঁড়ি বেয়ে নিচে নামতে, তাও প্রায় 20 মিনিট পর। হেনা খানের উজ্জ্বল চেহারায় হাসিটা যেন চোখে পড়ার মতন। হয়তো হৃদের উপস্থিতিতে এতটা খুশি তিনি, তার প্রমাণ ওনার হাস্যোজ্জ্বল মুখে। মায়া বুঝতে পারে না এমন গুমরমুখ হৃদ খানের উপস্থিতিতে কেউ এতটা খুশি হতে পারে। নয়তো হৃদের মতন মানুষকে তো সোজা ভাষায় কারোর সাথে কথা বলতেও দেখা যায় না। মায়ার ভাবনার মাঝে ফের সেজতির ডাক পড়ল কিচেনে।
হেনা খান ডাকছে। সেজুতি হাতে ফোনটা নিয়ে দৌড়ালো সেদিকে। মায়া সেজুতি চলে যাওয়ার দিকে এক পলক তাকিয়ে দৃষ্টি ঘোরালো জুয়ের দিকে। সে কখন থেকে জুই ফোনে মত্ত, মিটমিট করে হাসছে আর চ্যাট করছে। মায়া যে কিছু জিজ্ঞাসা করবে সেই সুযোগটাই পাচ্ছিল না এতক্ষণ যাবৎ সেজুতির উপস্থিতিতে। সেজুতি চলে যাওয়ায় এবার সুযোগ বুঝেই মায়া উঠে দাঁড়ালো। জুয়ের বরাবর দাঁড়িয়ে কিছু বলবে তখনই সেজুতিকে দেখলো কিচেন থেকে কফির মগ হাতে নিয়ে বেরোতে তাড়াহুড়োই। সেজুতিকে দেখেই মায়া চুপ করে গেল। মুখে আসা কথাগুলো ঢোক গিলে নিয়ে জুঁয়ের দিকে তাকালো, দেখলো বেখেয়ালি জুঁই তখনও মিটমিটে হেসে চ্যাট করছে ফোনে। মায়া যে সেই কখন থেকে ওর সামনে দাঁড়িয়েছে সেই খেয়াল পর্যন্ত নেই। রাগান্বিত মায়া জুঁইকে কিছু বলতে না পারলেও সেজুতির অগোচরে ধূপ করে কিল বসালো জুঁইয়ের বাহুতে। মায়ার হঠাৎ কিলে জুঁই খেই হারিয়ে হাত ফসকে ফোনটা পড়লো ফ্লোরে। চমকিত জুঁই নিজের ফোনটা ধরতে চেয়ে তাকালো মায়ার দিকে। রাগান্বিত মায়া তখনও রাগে কটমট করে জুঁইয়ের দিকে তাকিয়ে। জুঁই ঝুঁকে ফোনটা ফ্লোর থেকে উঠিয়ে বিরক্তি গলায় ঝাড়লো মায়ের উপর। বলল, কি সমস্যা তোর? মারলি কেন? হ্যাঁ, ভালো লাগে না? পছন্দের বিয়ার বাড়িতে আছিস, কই আনন্দ প্রকাশ করবি? তা না করে মারামারি করছিস বোনের সাথে। গায়ে বেশি জোর থাকলে গিয়ে বিয়ারকে দেখা যা। বেটা তোর জন্য বিদেশ থেকে চলে এসেছে, কত দরদ দেখছিস। নিশ্চিত তোর জন্য চানাচুর আর আমার জন্য রসমলাই এনেছে। যা, সেগুলো নিয়ে আয় আমার সামনে, দাঁড়িয়ে না থাকে, যা সর। রাগান্বিত মায়া আরো চেতে উঠল জুঁইয়ের খোঁচা মারা কথাই। এমনি জুঁইয়ের জন্য মায়াকে এ বাড়িতে আসতে হয়েছে, এখন আবার জুঁই যদি মায়াকে খোঁচা মারছে। হৃদ খানকে জড়িয়ে রাগান্বিত মায়া জুঁইকে কিছু বলবে তার আগেই সেখানে উপস্থিত হলো সেজুতি। দুজনের উদ্দেশ্যে বলল, তোমরা কেউ উপরে যেতে চাও আমার সাথে? যেতে চাইলে আসো। যাবো আপু। মায়া তৎক্ষণাৎ উত্তর করলো সম্মতি দিয়ে। পরক্ষণেই জুঁই জানালো সে যাবে না বলে আবারও ফোনে মত্ত হলো। মায়ার হাতে ফোন না থাকায় ঘোরাঘুরির জন্য সেজুতির সঙ্গ নিতে চাইলো। বিগত কয়েক ঘন্টা ধরে এক জায়গায় বসে থাকতে থাকতে একঘেয়েমি লাগছিল মায়ার। সেজন্য সেজুতির পিছন পিছন যেতে লাগলো সিঁড়ি বেয়ে উপরে। কয়েক সিঁড়ি যেতেই আচানক ফোন বেজে উঠল সেজুতির। কল রিসিভ করে ফোনটা কানে তুলে কথায় মগ্ন হয়ে হাঁটতে হাঁটতে মায়ার ও সহানুভূতি দেখাতে চাইল সেজুতির উপর। যেহেতু সেজুতি ফোনে কথায় ব্যস্ত সেই জন্য কফির মগটা নিজের হাতে নিতে চাইল মায়া। হলো তাই। মায়া হাত বাড়িয়ে সেজুতি থেকে কফির মগটা নিতে চাইলে সেজুতি প্রথমে দিতে না চাইলেও পরে দিতে বাধ্য হয়। কফির মগ হাতে নিয়ে কথা বলতে সমস্যা হচ্ছিল বিধায় মায়াকে ছোট করে ধন্যবাদ জানালো সেজুতি। উত্তরে ভদ্রতা দেখে হাসলো মায়া। কফির মগ হাতে মায়াও সেজুতির পেছন পিছন এসে থামলো এক বন্ধ দরজার সম্মুখে। কিন্তু তখনও সেজুতির ফোন আলাপ শেষ না হওয়ায় সে কান থেকে অল্প ফোন উঠে বিনয়ের সহিত মায়াকে বলল, একটু কষ্ট করে কফির মগটা ভাইয়াকে দিয়ে আসতে পারবে তুমি? আসলে আমার কলটা খুবই আর্জেন্ট, ভাইয়া রুমে আছে হয়তো, তুমি কফির মগটা দিয়ে চলে আসবে, পারবে? সরল মায়া ভদ্রতা দেখিয়ে তৎক্ষণাৎ মাথা কাত করে সম্মতি দিল সেজুতির কথায়। আচ্ছা আপু। মায়া সুন্দর সাবলীল সম্মতি দিয়েই চাপানো দরজাটাই নক করলো। ভিতর থেকে কোনো উত্তর না আসায় মায়া আবারও নক করলো। পরপর কয়েকবার নক করতেই সাইডে দাঁড়িয়ে থাকা সেজুতি অল্প কান থেকে ফোন উঠে মায়াকে বলল, ভাইয়া মনে হয় ওয়াশরুমে আছে মায়া, তুমি কফির মগটা রুমে রেখে চলে আসো। মায়া তাই করলো। দ্বিতীয়বার আর নক না করেই চাপানো দরজায় আস্তে করে ঠেলে ভিতরে প্রবেশ করলো। খুব পরিচিত একটা ঘ্রাণ নাকে ভাজলো তখনই। আবছায়া আলোয় মায়ের রুমটাকে দেখলো, বেশ সুন্দর আর বড়। ভিতরকার পরিপাটি গোছালো আয়োজন দেখে মায়া বুঝলো এই রুমের মালিক বেশ রুচিশীল। মায়া ভাবলো রুমটা হয়তো ফাহাদের হবে, যেহেতু সেজুতির মুখে মায়া ভাইয়া শব্দটাই শুনেছে বেশ কয়েকবার, সেই তো এই রুমের মালিক ফাহাদেরই হওয়ার কথা। কারণ সেজুতি ভাই তো ফাহাদ, তাই না? সেই হিসেবে এই রুমটাও মুক্তার ভবিষ্যৎ রুম। মায়া গোল গোল চোখে রুমটা দেখতে দেখতে একটু সামনে এগোলো। কোমর বেঁকে টি টেবিলের উপর কফির মগটা রাখতে গিয়ে চোখে গেল আবছায়া আলোয় সামনে বিছানার উপর। মুহূর্তে আকাশ ভেঙে পড়ার নেই চমকে উঠে পুনরায় কফির মগ নিয়ে দাঁড়িয়ে গেল হতবুদ্ধি রূপে।
হতবাক মায়া থমকে জায়গায় দাঁড়িয়ে রইল। বিছানায় হৃদকে বসে থাকতে দেখে। রুমের লাইট অফ থাকায় মায়া প্রথমে হৃদের উপস্থিতি ঠাহর করতে না পারলেও হৃদ মায়াকে রুমে প্রবেশ করতে দেখেছিল। তখন থেকেই হৃদ শান্ত দৃষ্টিতে মায়ের দিকে চেয়ে মায়ার হাবভাব সবকিছুই খেয়াল করছিল সে। মূলত হৃদ বাহির থেকে রুমে এসেছে 30 মিনিটেরও উপরে। তার উপর ফ্রেশ হতে পারেনি। প্রথমে হেনা খানের জন্য, পরে তার ফোন কলের জন্য। হেনা খানের কাছে সে কফি চেয়েছিল তখন। হেনা খান চলে যেতেই ভেবেছিল ফ্রেশ হবে, কিন্তু জরুরি ফোন কল আসায় কথা বলতে বলতে বিছানার পাশে বসেছিল। সেজন্য তখন মায়ার দরজা নক করাটা খেয়াল করেনি হৃদ। কিন্তু মায়াকে তার রুমে প্রবেশ করতে দেখেই ফোন কানে থাকা অবস্থায় খানিকটা কপাল কুঁচকে আসলো হৃদের। নিঃশব্দে মায়াকে লক্ষ্য করে কল কেটে ফোনটা রাখলো ব্যাক সাইডে টেবিলের উপর। তারপর আস্তে ধীরে হাতের ঘড়িটা খুলেও সেখানে রাখার সময়ই মায়ের দৃষ্টিতে পড়ল হৃদকে। এতে হৃদ বিন্দুমাত্র অবাক হলো না মায়ের উপস্থিতিতে। আর না চমকালো, বরং স্বাভাবিক ন্যায় মায়ের দিকে তাকিয়ে উঠে দাঁড়ালো। কোমর বেঁকে সুইচ বোর্ডের সুইচ চেপে রুমের আলো জ্বালিয়ে আবারও ঘাড় ঘুরিয়ে তাকালো থমথমে খেয়ে থাকা মায়ের মুখের দিকে। কোমর গুজে রাখা শার্টটা টেনে প্যান্টের উপর ফেলতে ফেলতে শান্ত দৃষ্টি ঘোরালো মায়ার পা থেকে মাথা অব্দি। দু হাতে পকেট গোজাতে গোজাতে মায়ের উদ্দেশ্যে তীক্ষ্ণ গলায় বলল, কি চাই? থমথমে মায়া ধ্যান ভাঙল হৃদের গম্ভীর কথাই। জড়তায় আড়ষ্ট হয়ে মিয়ে গেল তখনই। মায়া ফাহাদের রুম মনে করে ভুলক্রমে হৃদের রুমে ঢুকে পড়েছে। এমনি এই লোকের সাথে মায়ার সখ্যতার সম্পর্ক নেই, তার উপর আবারও ভুল করে এই লোকের রুমে এসেছে মায়া। আগের বার মায়া হৃদের দাদা বাড়িতে যাওয়াটাই পছন্দ করেনি হৃদ, সেজন্য অপমান করেছিল মায়াকে আউট বলে। এবার নিশ্চয়ই আরো বেশি অপমানজনক কথা শোনাবে মায়াকে নিজের রুমে দেখে। দুঃখী মায়ার দুঃখে কেঁদে কুটে বুক ভাসাতে ইচ্ছে করলো। ঘুরে ফিরে কেন হৃদের মুখোমুখি হতে হয় মায়াকে সেটাই বোঝে না সে। দুঃখী মায়া দুঃখ কষ্টে নিজের ভাগ্যকে দোষী বানালো। আজকাল মায়ার ভাগ্যে হৃদের দোষ পড়ে গেছে। সেজন্য মায়া প্রতিবার ঘুরে ফিরে শুধু হৃদ খানের চক্রেই ফেসে যায়। এজন্য দুঃখে কষ্টে জর্জরিত মায়া ছোট গলায় মেয়ে গিয়ে বলল হৃদকে, কিছু চাই না। হৃদে তৎক্ষণাৎ কিছু বলতে চাইল। তাহলে? হৃদের কথার মাঝে ফুরন কাটল মায়া। হৃদকে শেষ করতে না দিয়ে বেশ সাহসী গলায় হৃদকে শাসিয়ে বলল, তাহলে কি? হ্যাঁ, কি করবেন আপনি? আমাকে ভয় দেখান? আমি আপনাকে ভয় পাই মনে করেছেন? ভুলেও না। আপনি হবেন কোথাকার নেতা সেতা। আমি আপনাকে মোটেও ভয় পাই না, বুঝেছেন? উল্টো আপনি আমাকে ভয় পাবেন যদি আমার আসল পরিচয় জানেন তো। আপনি জানেন আমি কে? চিনেন আমাকে? আমি হলাম জাতির ভাবি। আমার পেছনে কার হাত আছে জানেন? এই জাতির ভাইয়ের লম্বা হাত আমার পেছনে আছে। তাই আমার সাথে বেশি তেরিং বেরিং করলে সোজা সেই হাত দিয়ে টুস করে আপনাকে গায়েব করে দিব। শুধু ফাহাদ জিজুর ভাই বলে ছেড়ে দিলাম আপনাকে, নয়তো আমি কিন্তু অনেক ক্ষমতাসীন ভাবি হই, মনে রাখবেন। নিন আপনার কফি নিন। মায়া লম্বা চওড়া হুমকিতে কপাল কুঁচকে তাকিয়ে রইল হৃদ। মায়া হৃদকে কিছু বলার জন্য সুযোগ না দিয়ে তখনই হাতের কফির মগটা পুনরায় টি টেবিলের উপর রেখে এক প্রকার দৌড়ে পালালো রুম থেকে। মায়া চলে যেতেই হৃদ এগিয়ে এসে কফির মগটা হাতে নিল। সেটাতে চুমুক দিতে দিতে মৃদু সুরে আওড়ালো, জাতির ভাবি, ইন্টারেস্টিং। খানবাড়ির মেহমানদারিতে অতিষ্ঠ মায়া একের পর এক নাস্তার পরিবেশন করেই যাচ্ছে মায়াকে, তাও কিছুক্ষণ পর পর। এমনিতে মায়া বেশি খায়, সারাদিন ঘুরঘুর করে খাওয়ার বদ অভ্যাস আছে, কিন্তু এই মুহূর্তে খেতে পারছে না জড়তায়। বোনের শ্বশুর বাড়িতে আছে মায়া, প্রথম দিনে যদি এত বেশি খায় তাহলে মায়ের ভদ্রতা চলে যাবে না? তখন মানুষ কি বলবে মায়াকে? মায়া পেটুক রাক্ষসের মতো খায়, এটা বললে তখন মায়ার আর ভদ্রতা থাকবে? মূলত এজন্যই তো মায়া লোক দেখানো ভদ্রতার খাতিরে কিছুক্ষণ পর পর আসা সকল নাস্তাগুলো ফেরত পাঠাচ্ছে অনিচ্ছাকৃত। কিন্তু খানবাড়ির মানুষজন জানি কেমন, দেখছে মায়া খেতে পারছে না, ভদ্রতা রক্ষা করছে, তারপরও কিছুক্ষণ পর পর গাদা গাদা নাস্তা দিয়ে যাচ্ছে মায়াকে। আর এজন্যই মায়ের ভালো লাগছে না, অতিষ্ঠ লাগছে খানবাড়ির অতিরিক্ত মেহমানদারিতে। আর লাগবে নাই বা কেন? চোখের সামনে প্রিয় খাবারগুলো বারবার ফেরত পাঠাতে কার ভালো লাগে? মায়া কষ্ট হয় না বুঝি?
দুঃখে মায়া নিজের সামনে রাখা ট্রে ভর্তি খাবারের দিকে তাকালো। হতাশার দৃষ্টিতে বিরক্তি ঠেলে চোখ ঘুরিয়ে আশেপাশে তাকালো জুঁইকে খুঁজতে। এই জুঁইটাকেও আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না। হয়তো ফাহাদের বোন সেজুতির সাথে কোথাও গিয়েছে। মায়াও যেতে চেয়েছিল ওদের সাথে, কিন্তু জুঁই বলল ও নাকি ওয়াশরুমে যাবে, আবার এক্ষুনি চলে আসবে। মায়া বলে মায়াকে অপেক্ষা করতে বলেছে। মায়াও সেই সন্ধ্যা থেকে এই খানবাড়ির ড্রয়িং রুমে সোফায় বসে থাকতে থাকতে মায়ার কোমর লেগে আসছে ব্যথায়। অতিষ্ঠ মায়া বিরক্তিতে উঠতেও পারছে না ভদ্রতা দেখে। কোথায় কোন দিকে যাবে সেটাও বুঝতে পারছে না। যাও একটু উঠেছিল সে যদি পেছন পেছন, কিন্তু হৃদের ভয়ে ফের এখানে এসে বসেছে পুনরায়। তাছাড়া মায়া এখানকার কোনো কিছুই চিনে না। তারপর আবার মায়ার বোন মুক্তাকে উপরের কোন রুমে নিয়ে গেছে, তখন সেটাও মায়া দেখেনি। শুনেছেন মুক্তাকে ফাহাদের বাবার রুমে নিয়ে গেছে। ছেলেরা সব বাহিরে। মায়াকে সারাক্ষণ ভাবি ভাবি ডাকা ছেলেগুলো খানবাড়ির বাগানের দিকটাই দেখেছিল মায়া। হেনা খানের সাথে ফাহাদের মাকে দেখেছিল কিচেনে সার্ভেন্টদেরকে রান্নার কাজে সাহায্য করতে। বাকি রইল মায়া, সে একাই আপাতত খানবাড়ির ড্রয়িং রুমে বসে আশেপাশে মানুষের উপস্থিতির শব্দ সংখ্যা পাচ্ছে, কিন্তু মায়ার পাশে কেউ নেই। নিঃসঙ্গ মায়া অতিষ্ঠ হয়েই একটা সময় সোফায় বসে মুচড়া মুচড়ি শুরু করলো বিরক্তিতে। কি করবে ভেবে না পেয়ে খাবার দিকে তাকালো। খাবে কি খাবে না তা নিয়ে দ্বিধায় পড়লো। মায়া নিজের বাসায় থাকলে এতক্ষণে সবগুলো নাস্তাই মায়ের পেটে চালান হয়ে যেত, কিন্তু বোনের শ্বশুর বাড়িতে ভদ্রতা দেখাবে নাকি খাবে তাই নিয়ে ভাবলো। খুব জোর করে মনকে বোঝালো না থাক, মায়া এই মুহূর্তে ভদ্রতা দেখাবে না। খেয়ে মায়ের চিন্তাভাবনার মাঝেই কেউ একজন ধূপ করে মায়ার গা ঘেঁষে বসল চেপে। হঠাৎ বসার দরুন মায়ার বাহুর সঙ্গে বাহু আর উরুর সঙ্গে উরুর ঘষা লাগতেই চমকে উঠে মায়া পাশে তাকাতেই অনাকাঙ্ক্ষিতভাবে মায়ার নাক মুখ বাড়ি খেল হৃদের বাহুতে। স্নিগ্ধ মিষ্টি ঘ্রাণ নাকে বাজতেই শরীর শীতল হয়ে আসলো মায়ার। হৃদের হঠাৎ উপস্থিতিতে থমকে যাওয়ার মতন কয়েক সেকেন্ড থম এড়ে রইল। একটা সময় হুঁশে ফিরতে ধরফড়িয়ে হৃদের পাশ থেকে উঠে দাঁড়াতে চাইলে তৎক্ষণাৎ গায়ের কাপড়ের টান খেয়ে আবারও জায়গায় বসে পড়ল মায়া। অস্বস্তিতে মায়া তৎক্ষণাৎ নিচে তাকিয়ে লক্ষ্য করতে বুঝতে পারল মায়ার ওড়নাসহ চুড়িদার ফ্রকের কিছু অংশে বসে আছে হৃদ, গায়ে এলেই সোফায়। আতঙ্কিত মায়া হৃদের এত কাছে বসে থাকতে দেখে অস্বস্তির ন্যায় ছটফট করে টানাটানি শুরু করলো নিজের কাপড় হৃদের নিচ হতে ছাড়াতে। হৃদ মায়ের দিকে তাকালো না, আর না মায়ের কাপড় ছাড়লো বসা থেকে, বরং গা এলেই সোফায় বসলো। ভাবখানা এমন, হৃদের পাশে আপাতত কেউ নেই, আর না হৃদ কাউকে দেখতে পারছে। তখনই হৃদ গলা ছেড়ে হেনা খানকে ডেকে বলল হৃদকে পুনরায় কফি দিতে। হৃদ হেনা খানকে ডাকায় অধৈর্যের নেই অস্থির হলো মায়া। হেনা খান ওদের দুজনকে খোলামেলা গা ঘেঁষাঘেঁষি করে বসে থাকতে দেখলে নিশ্চয়ই খারাপ ভাববে মায়াকে। অস্থির মায়া নিজের কাপড় দু হাতে টেনে হৃদের উদ্দেশ্যে ছোট গলায় বলল ছাড়ুন। মায়ার ছোট গলায় হৃদ ঘাড় ঘুরিয়ে তাকালো মায়ার দিকে। তৎক্ষণাৎ চোখাচোখি হলো দুজনের, অস্বস্তিতে মেয়ে যাওয়ার মায়ার দু চোখের সাথে। জড়তায় মায়া প্রথমবারের মতন হৃদকে এত কাছ থেকে লক্ষ্য করলো। হৃদ খান আসলেই সুন্দর, শুধু সুন্দর নয়, বলতে গেলে বাড়াবাড়ি রকমের আকর্ষণে সুন্দর লোক এই হৃদ খান। সবচেয়ে সুন্দর এই লোকের চোখ, গুরু গম্ভীর আর মারাত্মক নেশালো। জবান নয়, যেন চোখ কথা বলে তার। এই যে সদ্য গোসল করে আধ ভেজা চুলে আর গায়ে চলে এসেছে, এতে হৃদকে আরো স্বচ্ছ আর স্নিগ্ধ সুন্দর লাগলো মায়ের চোখে। এই যে হৃদের ঘাড় বেয়ে নামা ফোঁটা পানিতেও মায়ের চোখ গেল। বুকের পাশে হালকা ভেজা কালো টি শার্টেও প্রথম নজর পড়েছিল মায়ার। লোকটা আসলেই সুন্দর, শুধু একটু বদমেজাজি রাগটা আছে, সেটা ছেড়ে দিলেই একদম পারফেক্ট লাগতো। হৃদ মায়াকে মনোমুগ্ধের নেই নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে তার কপালের ভাঁজ শিথিল হলো। তখনই মায়ের ধ্যান ভাঙতে তীক্ষ্ণ গলায় বলল নজর দিয়ে লাভ নেই, আমি অলরেডি বুকড বিয়ান। হৃদের কথায় থতমত খেয়ে তৎক্ষণাৎ দৃষ্টি লুকাতে আশেপাশে তাকালো মায়া। চড়ে ধরা পড়ার মতন অস্বস্তিতে মেয়ে আবারও নিজের কাপড় টেনে হৃদকে বলল ছাড়ুন প্লিজ। হৃদ ভ্রু চেয়ে তাকালো প্রশ্নোত্তর দৃষ্টিতে।
মায়া হৃদকে নড়তে না দেখে ফের নিজের কাপড় টেনে তাকালো হৃদের দিকে। চোখাচোখি হয়ে যেতেই মায়া নিজের দৃষ্টি নিজে করে ফের কাপড় টেনে বলল, কি হলো, ছাড়ুন প্লিজ। এখনো তো ধরতেই পারিনি, ছাড়বো কখন? তাছাড়া আপনি আমার বাড়িতে কি করেন? শুনলাম আপনি নাকি আমার নতুন বেআইন হয়েছেন, কথাটা কি সত্য? হুম। তাহলে শুনেন, সলিড একটা কথা বলি। আপনি দরদ দেখি দুলা ভাইয়ের ভাই মনে করে আমাকে ছেড়ে দিলেও আমি ফাহাদের শালি মনে করে আপনাকে কখনোই ছাড়বো না। এর জন্য আপনার জাতির ভাইকেও আমি দেখে নিব, সমস্যা নেই। আর রইলো আপনার কথা, তাহলে প্রথমে বলে রাখি, বোনের শ্বশুরবাড়ি মনে না করে নিজের শ্বশুরবাড়ির মনে করেও চলতে পারেন, এতে আমার সমস্যা নেই। কিন্তু আপনার অতিরিক্ত টই টই নিয়ে সমস্যা আছে। দুলাভাই বা আদার্স পাবলিক যাদেরকে আপনি নতুন নতুন বিআই বলে চিনেন, আপাতত তাদের সাথেও ঘোরাঘুরি নিষেধ। মানে হেলদি দূরত্ব বজায় রাখবেন তাদের সাথে, নয়তো ওই যে বললাম সবাইকে দেখে নেব, সে দলে আপনি থাকবেন কিন্তু। আরেকটা কথা, নাইস কালার, কালো রংটা বেশ মানিয়েছে আপনার সাথে, আই লাইক ইট। তবে নেক্সট টাইম লালের সাথে লাল পরবেন, তাহলে আরো সুন্দর দেখাবে। লাস্ট কথাটা দুষ্টুমি ছলে বলেই সামনে ঘুরে গেল হৃদ। হতবাক মায়া হতবুদ্ধি হয়ে থ মেরে বসে রইল। প্রথমে হৃদের হুমকি ধামকিগুলো মাথায় আসলো না। সে কেন নিজে দুলা ভাই বা বিয়াইদের কাছ থেকে দূরে থাকবে? তাও এই লোকের কথাই, বোনের শ্বশুর বাড়িতে এসেছে বিয়াইদের সাথে আড্ডা দিবে, এটাই স্বাভাবিক তাই না? সে কেন হৃদের কথাই শুনতে যাবে? আশ্চর্য। তাছাড়া এই লোকের চোখেও সমস্যা আছে। মায়া এই মুহূর্তে টকটকা লাল রঙের ড্রেস পরে আছে, অথচ এই লোক বলছে মায়াকে কালো রঙে মানিয়েছে বেশ। আজব পাবলিক, ঠিকঠাক কালার চেনে না। হুঁ। হেনা খান এগিয়ে আসতে দেখে মায়া আস্তে করে সরে বসলো, কারণ ততক্ষণে হৃদ মায়ের কাপড় ছেড়ে দিয়েছিল। হেনা খানের আসার প্রায় সাথে সাথেই জুই আর সেজুতিও উপস্থিত হলো সেখানে। মায়ার পাশে জুইকে বসতে দেখে রাগে মুখ বাঁকালো মায়া। জুই মায়ের মাথায় টোকা দিতেই, চোখ গরম করে তাকাতেই জুই আবারও মায়ের মাথায় গাঁট্টু মেরে বলল, বলদি, তোর কালো ফিতা দেখা যাচ্ছে কাঁধে, সেটা ভিতরে ঢোকা, নয়তো কারোর চোখে পড়বে। জুয়ের কথায় আকাশম চমকিয়ে তৎক্ষণাৎ তাকালো হৃদের দিকে। তার মানে এই লোক তখন মায়াকে এই কালো ফিতার জন্য বলেছিল মায়াকে কালো রঙে সুন্দর লাগছে। গাঢ় লজ্জায় তখনই মেয়ে গেল মায়া। অথচ হৃদ খান মায়াকে এত বড় কথা বলেও দিব্যি সে তার কফের মগে চুমুক দিতে ব্যস্ত। পাশেই হেনা খান অনেক কিছু বলছে তাকে, সে হ্যাঁ না উত্তর করছে না, শুধু গম্ভীর চিত্তে শুনে যাচ্ছে। শেষ হলো হৃদ মায়ের প্রেম কথা উপন্যাসটির 18 নম্বর পর্ব। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।